আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ইলাস্ট্রেটর বেসিক টু অ্যাডভান্স টিউটোরিয়াল আপনাকে স্বাগতম। গত পর্বে আমি দেখিয়েছিলাম কিভাবে একটা নিউ ডকুমেন্ট ক্রিয়েট করতে হবে এবং একটা নিউ ডকুমেন্ট ক্রিয়েট করার সময় আপনাকে কোন কোন বিষয় খুব ভালোভাবে খেয়াল রাখতে হবে। সো যারা যারা আমার পূর্বের টিউটোরিয়াল দেখেন নাই তারা অবশ্যই পার্ট 1 দেখে নেবেন, কারণ আমি পার্ট 1-এ নিউ ডকুমেন্ট কিভাবে ক্রিয়েট করতে হবে, কালার মোডের ব্যাপারে বিস্তারিত বলেছি এবং রেজুলেশনের ব্যাপারে বিস্তারিত বলেছি। সো আমরা যথারীতি একটা নিউ ডকুমেন্ট ক্রিয়েট করার পরে আপনি আপনার ইলাস্ট্রেটরের ইন্টারফেস এমন দেখবেন, এবং এখানে যেটা থাকে এটাকে টুলস বার বলে। আপনার ইলাস্ট্রেটরে যদি টুলস বার না থাকে তাহলে আপনি উইন্ডো থেকে টুলস বার অ্যাডভান্সে যদি ক্লিক করেন তাহলে অ্যাডভান্স লেভেলের সকল টুলস বার আপনার সামনে চলে আসবে। আর যদি আপনার শুধু বেসিক টুলস বারগুলো দরকার হয় তাহলে আপনি উইন্ডো থেকে টুলস বার বেসিকে ক্লিক করলে শুধু কেবল বেসিক যে টুলস বারগুলো আছে, যে টুলসগুলো আছে সেগুলোই এখানে শো করবে। সো আমরা এখান থেকে উইন্ডো থেকে টুলস বার থেকে অ্যাডভান্স, যে আমাদের সবগুলো টুলস বার দরকার, সো আমরা এখানে অ্যাডভান্সে ক্লিক করলাম। দেন এখানে আপনি যে অপশনগুলো দেখবেন এগুলোকে বলে মেনু। যেমন এটা হচ্ছে ফাইল মেনু, এটা এডিট মেনু, এটা অবজেক্ট, টাইপ, সিলেক্ট, ইফেক্ট, ভিউ, উইন্ডো, হেল্প, এগুলোকে বলে এক একটা মেনু। আর এখানে যে অপশনগুলো দেখেন এগুলো হচ্ছে এক একটা আর্টবোর্ড। আমি যদি আরও একটা আর্টবোর্ড নিই, নিউ থেকে যদি ক্রিয়েট দিই, দেন আমার এখানে আরও একটা আর্টবোর্ড ক্রিয়েট হইল। দেন ফাইল থেকে যদি আবার আমি নিউ থেকে ক্রিয়েট দিই, আরও একটা আর্টবোর্ড ক্রিয়েট হইলো। আপনি এভাবে যতগুলো ইচ্ছা ততগুলো আর্টবোর্ড নিতে পারেন। আর এখানে যে অপশনগুলো থাকে এগুলো আমরা আস্তে আস্তে দেখব। এরপর এই যে অপশনগুলো এখানে চাইলে আপনি আপনার নিজের মতো করে সাজিয়ে নিতে পারেন। আপনার কাজের সুবিধার্থে যেই অপশনগুলো এই যে উইন্ডো থেকে আপনি পাবেন, এই অপশনগুলো চাইলে আপনি এখানে সাজিয়ে নিতে পারেন। যেমন এখান থেকে যদি উইন্ডো থেকে আমি কালার অলরেডি আমাদের আছে, আমি এটিকে কেটে দিচ্ছি। এখান থেকে যদি আমাদের উইন্ডো থেকে কালার লাগে, ওকে, আমরা কালার নিয়ে আসলাম, কালার। দেন এখান থেকে যদি আমাদের ব্রাশ লাগে, দেন আমরা ব্রাশ নিয়ে আসলাম, এটিকে ধরে আমি অ্যাড করে দিলাম। উইন্ডো থেকে যদি আমাদের এখানে কালার গাইড লাগে তাহলে আমরা কালার গাইড এই যে অ্যাড করে দিলাম, সরি এখানে না, এখানে। তো এভাবে আপনি এখান থেকে পাথ ফাইন্ডার সহ কালার, তারপরে হচ্ছে টাইপোগ্রাফির জন্য ক্যারেক্টার যা যা লাগে সব আপনি এখানে সুন্দর করে সাজিয়ে নিতে পারবেন। সো ইলাস্ট্রেটরে একটা নিউ ডকুমেন্ট ক্রিয়েট করার পরে এই সাদা অংশটাকে বলবে আর্টবোর্ড, এবং সাদা অংশের বাহিরে যে গ্রে স্কেল প্লেসটা এটিকে বলবে ওয়ার্ক এরিয়া। আপনি চাইলে আপনার আর্টবোর্ডে কাজ করতে পারেন। দেন আপনার কোনো শেপ চাইলে আপনি আর্টবোর্ডের বাহিরেও রাখতে পারেন, আর্টবোর্ডের বাহিরেও চাইলে কাজ করতে পারেন। ফটোশপে তো আমরা আর্টবোর্ডের বাহিরে চাইলে কাজ করতে পারি না, কিন্তু ইলাস্ট্রেটরে আমরা চাইলে সে কাজটা করতে পারি। আমাদের আর্টবোর্ডের বাহিরে আমরা যে কোনো অবজেক্ট চাইলে রাখতে পারি। দেন এটিকে বলে টুলস বার, আবার বলে রাখি, এবং এগুলো হচ্ছে এক একটা ডকুমেন্ট কিংবা এক একটা আর্টবোর্ড, এগুলোকে বলে ফাইল মেনু। আর এখানে আপনি আপনার কাজের সুবিধার্থে বিভিন্ন টুলস বারের অপশনগুলো চাইলে সাজিয়ে রাখতে পারেন। সো এতটুকু ডিসকাশন করার পরে এখন আমি আপনাদের বলবো, ফাইল থেকে তো আমরা নিউ ডকুমেন্ট ক্রিয়েট করা শিখছি, কোনো ফাইল ওপেন করার ব্যাপারে আর নাই বললাম, কারণ প্রত্যেকটা সফটওয়্যারে ফাইলগুলো ওপেন করার একই সিস্টেম, কন্ট্রোল ও হচ্ছে শর্টকাট কি। দেন সেভের ব্যাপারে যদি বলি, ধরুন আমি এই ডকুমেন্টে কিছু কাজ করলাম, কাজ করার পরে এখন এটা তো সেভ করতে হবে, তাই না? তো আমি এখান থেকে ফাইল থেকে যদি সেভে ক্লিক করি, কিংবা যদি আমি এখান থেকে কন্ট্রোল এস দিই কিবোর্ড শর্টকাট হিসাবে, এবং ফাইল টাইপে যদি আমি যাই, আমি এখানে যেটা দেখব এআই, পিডিএফ, ইপিএস, এআইটি, এসবিজি এবং এসবিজি জেট। তো ইলাস্ট্রেটর ফাইল বলতে নর্মালি আমরা যেটা বুঝি সেটা হচ্ছে ইলাস্ট্রেটর এআই এবং ইলাস্ট্রেটর ইপিএস, এই দুইটাকে মূলত ইলাস্ট্রেটর ফাইল বলা হয়। সো আমি যদি এখান থেকে এই ফাইলের একটা নাম দিয়ে থাকি আওয়ার ফাইল, দেন এখানে যদি আমি এআই সিলেক্ট করি, দেন এখান থেকে সেভ দেওয়ার পরে এখানে প্রথমে আমরা দেখব ভার্সন। আমরা কিন্তু সেভ দিয়ে ওকে দিয়ে দিব না, কারণ হচ্ছে এখানে ভার্সনের একটা ব্যাপার আছে। আমি যদি এখন এটা ইলাস্ট্রেটর 2020 এই ভার্সনে সেভ করি, তাহলে যারা লো কোয়ালিটির বা লো ভার্সনের যে ইলাস্ট্রেটর ইউজ করে তারা কিন্তু এই ফাইলটা ওপেন করতে পারবে না। আপনাকে অবশ্যই সেভ করার সময় এই ভার্সনের ব্যাপারটা খেয়াল রাখতে হবে। আমি আবার নাম লিখে দিচ্ছি, দেন এখান থেকে এআই সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে সেভ, দেন এখানে ভার্সনে ক্লিক করব। ভার্সনে ক্লিক করার পরে আপনি চাইলে এখান থেকে ইলাস্ট্রেটর 8 সেভ করতে পারেন কিংবা ইলাস্ট্রেটর 10 সেভ করতে পারেন, এই ওকে।
দেন এখন যদি আমি লক্ষ্য করি তাহলে এই যে আমরা কিছুক্ষণ আগে আমাদের যে ফাইলটা সেভ করছিলাম সেটা এখানে দেখতে পাচ্ছি। সো সেমভাবে আপনি ইপিএস সেভ করতে পারেন। সেভ থেকে আমি এখান থেকে ফাইল টাইপ ইপিএস দিয়ে নিব, দেন এখান থেকে আমি লিখব আওয়ার ইপিএস। দেন এখানে একটা ব্যাপার হচ্ছে ইউজ আর্টবোর্ড নামে একটা অপশন আছে নিচে। এই জিনিসটা কি? এই জিনিসটা হচ্ছে আপনি যদি ইউজ আর্টবোর্ডে ক্লিক রাখেন, ইউজ আর্টবোর্ডে যদি আপনি ক্লিক রাখেন, দেন কি হবে, ধরেন আপনার আর্টবোর্ড, এটা তো আর্টবোর্ড তাই না, এটা হচ্ছে আর্টবোর্ড। এই আর্টবোর্ডের বাইরে যদি কোনো অবজেক্ট থাকে, এমন কোনো অবজেক্ট থাকে, সেই অবজেক্টগুলা সেভ হবে না। দেখেন আমি এখান থেকে আবার ফাইল থেকে সেভে যাব, দেন এখান থেকে ফাইল টাইপ ইপিএস দিয়ে দিব, ইউজ আর্টবোর্ড দিব, দেন এখান থেকে লিখব আওয়ার ইপিএস। ওকে, এখান থেকে ভার্সন দিয়ে দিচ্ছি ইলাস্ট্রেটর 10 ইপিএস। ওকে দিব। ওকে দেওয়ার পরে আবার যদি আমি কন্ট্রোল ও দিয়ে এটিকে ওপেন করি, দেখেন আমার আর্টবোর্ডের বাইরে যে অবজেক্টগুলো ছিল সেগুলো কিন্তু সেভ হয় নাই। আর যদি আপনি সেভ করার সময় এখানে যদি ইউজ আর্টবোর্ড না দেন, সেক্ষেত্রে আর্টবোর্ডের বাইরে যে অবজেক্টগুলো আছে সেগুলো সহ সেভ হবে। সো ইলাস্ট্রেটর ফাইল বলতে আমরা কি বুঝবো? ইলাস্ট্রেটর ফাইল বলতে আমরা বুঝবো যে এআই এবং ইপিএস, এই দুটো হচ্ছে ইলাস্ট্রেটর ফাইল। আপনি চাইলে সেমভাবে ফাইল থেকে সেভ থেকে এখানে চাইলে আপনি পিডিএফ সেভ করতে পারেন, এসভিজি সেভ করতে পারেন, এসভিজি কম্প্রেসড সেভ করতে পারেন। সো এই যে এসভিজি, পিডিএফ, এগুলো সামনে আমরা বিস্তারিত কথা বলবো। আমরা জাস্ট ইলাস্ট্রেটরের যে মেইন ফাইল এআই এবং ইপিএস কিভাবে সেভ করা লাগে সেই বিষয়টা শিখলাম। এরপরে ফাইল থেকে আপনি সেভ অ্যাজ পাবেন। সেভ অ্যাজের ব্যাপারে আসলে অনেকে হয়তো বা জানেন, এরপরে আমি একবার একটু ধারণা দিয়ে দিচ্ছি। ধরেন আমাদের এই আর্টবোর্ডটা কিংবা এই ডকুমেন্টটা অলরেডি একটা জায়গায় সেভ আছে আওয়ার ফাইল নামে। এই যে এখানে আওয়ার ফাইল নামে সেভ আছে। এখন যদি আমরা এখানে অ্যাগেন কাজ করি, কিছু কাজ করলাম, কাজ করার পরে এখন যদি আমরা এটাকে আবার সেভ দিই, দেন কি হলো, আমাদের ওই যে ফাইলের মধ্যে, আওয়ার ফাইলের মধ্যে, এটা এই যে এই ফাইলটার মধ্যে আবার কি হলো, রিপ্লেস হয়ে সেভ হলো। সো আমি চাচ্ছি আমার যে আগের ফাইলটা আছে ওই ফাইলটা ঠিকই থাকবে। আমি যে এখন কাজ করলাম নতুন করে, এটা আরেকটা ফাইল আমি নতুন করে সেভ করব। সো এখন সমস্যাটা হচ্ছে আমি যখন কন্ট্রোল এস দিচ্ছি কিংবা এখান থেকে সেভ দিচ্ছি, ফাইলটা কিন্তু পূর্ববর্তী যে ফাইল আছে আওয়ার ফাইল নামে আমি বলছিলাম, ওই ফাইলের মধ্যে রিপ্লেস হয়ে গেছে। সো আমি চাচ্ছি ভিন্ন একটা নামে এটা সেভ করার জন্য আমি ফাইল থেকে সেভ অ্যাসে ক্লিক করব, দেন এখান থেকে আওয়ার ফাইল 2 লিখে দিব। দেন আমার কি হলো, আমার আগের ফাইলটাও আছে, দেন আমার নতুন করে আমি যে কাজ করলাম সেম ফাইলটাও আছে। হ্যাঁ, দেন আমরা যদি এখান থেকে আবার ফাইল মেনুতে যাই, যাওয়ার পরে দেখব আমাদের জন্য এরপরে গুরুত্ব হচ্ছে রিভার্ট। এই যে অপশনগুলো আছে সেভ অ্যাসের নিচে, সেভ সিলেক্টেড স্লাইস, ভার্সন হিস্টোরি, সেভ অ্যাজ টেমপ্লেট, এগুলো আমাদের জন্য গুরুত্বপূর্ণ না, আমরা এখানে সময় নষ্ট করে কোনো লাভ নাই। দেন আমাদের জন্য রিভার্টটা ইম্পর্টেন্ট। ধরুন আমি একটা ফাইল ওপেন করলাম আওয়ার ফাইল 2 নামে, এই ফাইলটা ওপেন করলাম। হ্যাঁ, এই ফাইলটা ওপেন করার পর আমি এখানে নতুন করে কিছু কাজ করলাম, এক্সাম্পল আর কি, নতুন করে এখানে কিছু কাজ করলাম। এখন আমার কাছে হুট করে মনে হয়েছে যে না, আমার ফাইলটা প্রথমে আমি যেভাবে ওপেন করলাম প্রথম অবস্থায় যেমন ছিল আমার ফাইলটা সেম তেমনই দরকার। সেক্ষেত্রে আমি এখান থেকে ফাইল থেকে রিভার্টে ক্লিক করব, রিভার্ট। ওকে, দেন আমার ফাইলটা প্রথম অবস্থায় যেমন ছিল ঠিক তেমন হয়ে যাবে, মানে নতুন যে কাজগুলো করছি ওই সব চলে যাবে, প্রথমে যেভাবে আমি ওপেন করছিলাম সেভাবে আমার সামনে প্রেজেন্ট হবে। দেন এখান থেকে ফাইল থেকে যদি আমরা আবার যাই, দেন এখানে আমরা একটা অপশন দেখব প্লেস। এই প্লেসটা কি? এই প্লেসটা হচ্ছে আপনি চাইলে এখানে কোনো ইমেজ প্লেস করতে পারেন আপনার আর্টবোর্ডের ভিতরে। তো আমি ফাইল থেকে এখানে প্লেসে ক্লিক করব। প্লেসে ক্লিক করার পর যদি ডেস্কটপে যাই, ডেস্কটপে যাওয়ার পরে আমি যদি চাই এখানে কোনো ইমেজ আমি প্লেস করতে পারি। ওকে, এই যে প্লেস করলাম, অল্টার শিফট ধরে এটাকে ছোট করলাম। ওকে, এটা হচ্ছে প্লেস। এরপরে ফাইল থেকে প্লেসের নিচে আমরা যেটা পাবো সেটা হচ্ছে এক্সপোর্ট। এক্সপোর্টে যখন আমরা কার্সরটা রাখবো আমরা তিনটা অপশন পাবো, একটা হচ্ছে এক্সপোর্ট ফর স্ক্রিন, আরেকটা হচ্ছে এক্সপোর্ট অ্যাজ, আরেকটা হচ্ছে সেভ ফর ওয়েব। ঘুরে ফিরে এই তিনটার কাজ একই রকম, বাট সামান্য ভিন্নতা আছে, জাস্ট আপনাকে বুঝে নিতে হবে। প্রথমে যেহেতু এক্সপোর্ট ফর স্ক্রিন আছে আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমি এখান থেকে যে অপশনটা পাবো সেটি হচ্ছে
ফরম্যাট, মানে কোন ফরম্যাটে আমি এটা এক্সপোর্ট করতে চাচ্ছি। আর ফরম্যাটে যদি আমি ক্লিক করি দেন এখানে আমি পিএনজি, পিএনজি 8, জেপিজি 100, জেপিজি 80 এই অপশনগুলো পাবো। এখান থেকে চাইলে আমি এসভিজি, পিডিএফ এই এক্সটেনশনগুলোতে আমি চাইলে এটাকে এক্সপোর্ট করতে পারি। এখন আমি যদি পিডিএফে রেখে আমি এক্সপোর্ট আর্টবোর্ড দেই দেন এখানে আমার পিডিএফ সেভ হয়ে গেল। আমি একটু ড্র্যাগ করে টেনে আবার ইলাস্ট্রেটরে নিয়ে আসলাম। এরপর ফাইল থেকে যখন আমরা এক্সপোর্ট অ্যাজে যাব, অ্যাজে যাওয়ার পর আমরা এখানে আরও কিছু ফাইল টাইপ দেখব। যেমন এখান থেকে চাইলে আমরা এটাকে ইমেজ আকারে সেভ করার জন্য জেপিজি ইউজ করতে পারি, এখান থেকে পিএনজি সেভ করতে পারি, এখান থেকে চাইলে আমরা টিপ সেভ করতে পারি, এই যে টিপ, এসভিজি, পিএসডি ফটোশপের জন্য এই টাইপগুলো চাইলে আমরা এই এক্সপোর্ট অ্যাজ থেকে সেভ করতে পারি। সো এই যে টাইপগুলো কোন কোন কাজে লাগে এবং কোন এক্সটেনশনটা কোন সফটওয়্যারের জন্য, এগুলো বিস্তারিত সামনে আমরা আরও ডিটেলস আলোচনা করব, জাস্ট এখন একটু আইডিয়া দিচ্ছি। দেন ফাইল থেকে যখন আমরা আবার এক্সপোর্টে যাব, এক্সপোর্ট থেকে এখানে সেভ ফর ওয়েব, ধরুন আপনি একটা আর্টবোর্ডে একটা ডকুমেন্টে কাজ করলেন, কাজ করার পর এখন হুট করে মনে হয়েছে আপনার এই আর্টবোর্ডে যা আছে, যে ডিজাইনটা আছে, এই ডিজাইনটা দেখার জন্য কিংবা ডিসপ্লেতে শো করানোর জন্য আপনাকে সেভ করতে হবে। ডিসপ্লেতে শো করানো মানে হচ্ছে আপনি সেটা চাইলে হয়তো ফেসবুকে দেওয়ার জন্য কিংবা কাউকে মোবাইলে শেয়ার করার জন্য, এমনই। তো এটা হুট করে যদি আপনি চান, আপনি এখান থেকে ফাইল থেকে এক্সপোর্ট থেকে সেভ ফর ওয়েব কিংবা সেভ ফর ওয়েবের শর্টকাট কি হচ্ছে কন্ট্রোল অল্টার শিফট এস। যখন আপনি কিবোর্ড থেকে প্রেস করবেন সাথে সাথে আপনার সামনে সেভ ফর ওয়েবের অপশনটা চলে আসবে। আমি আবার বলতেছি, ফাইল থেকে এক্সপোর্ট থেকে সেভ ফর ওয়েব, দেন এটা শর্টকাট কি হচ্ছে কন্ট্রোল অল্টার শিফট এস। দেওয়ার পরে আপনি সেমভাবে এই যে এখানে আবার এক্সটেনশনগুলা, আবার টাইপগুলা দেখতে পাবেন। এখানে গিফ অ্যানিমেশনের জন্য এখানে জেপিজি, যদি ইমেজ আকারে সেভ করতে চান ইমেজ, ঠিক আছে, তাহলে অবশ্যই জেপিজি। আর যদি মানে ট্রান্সপারেন্সি মানে ব্যাকগ্রাউন্ড থাকবে না ওইভাবে সেভ করতে চান তাহলে অবশ্যই পিএনজি 24 কিংবা পিএনজি 8। আপনি যখন জেপিজি দিবেন তখন দেখেন ব্যাকগ্রাউন্ড কিন্তু হোয়াইট চলে আসতেছে, বাট এখান থেকে যখন আপনি পিএনজি 24 দিবেন তখন কিন্তু আপনার যে ব্যাকগ্রাউন্ড আছে ওইটা কিন্তু মানে শো করতেছে না। মানে পিএনজি সেভ করার জন্য অবশ্যই আপনাকে এখান থেকে পিএনজি 24 দিতে হবে কিংবা 8 দিতে হবে। সো আমরা কি শিখলাম, আমরা সেভ ফর ওয়েব থেকে আমাদের ইমেজ সেভ করতে পারি, আমাদের পিএনজি সেভ করতে পারি। সো ফাইল মেনু থেকে যে অপশনটা আর এখানে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ডকুমেন্ট সেটআপ। এই ডকুমেন্ট সেটআপ থেকে আপনি চাইলে আপনার এই যে ডকুমেন্ট, এই আর্টবোর্ডটা চাইলে একটু এডিট করে নিতে পারেন। আমি প্রথমে বলেছিলাম যে এখান থেকে কন্ট্রোল এন দিয়ে আপনি যখন কাজ করবেন তখন এখানে কিছু ইউনিটি পাবেন। সব ইউনিটি কিন্তু এক না, সেম কাজটা কিন্তু আপনি এখান থেকে আবার চেঞ্জ করে নিতে পারেন। ডকুমেন্ট সেটআপে গিয়ে আপনি চাইলে আপনার ডকুমেন্টের যে ইউনিটি আছে আপনি ওই হিসাবটা এখান থেকে চেঞ্জ করে নিতে পারেন এবং এখান থেকে এডিট আর্টবোর্ড চাইলে ওই আর্টবোর্ডটা এইভাবে ভাড়ায় নিতে পারেন এভাবে। হ্যাঁ, আবার দেখাচ্ছি, ফাইল থেকে ডকুমেন্ট সেটআপ, এখান থেকে এডিট আর্টবোর্ডে যাবেন এবং এভাবে আপনি চাইলে এডিট করে নিতে পারেন আপনার ডকুমেন্টটা। আবার ডকুমেন্ট সেটআপ এখান থেকে চাইলে ওই ব্লিডের ব্যাপারে আমি গত পর্বে বলেছিলাম, যাবতীয় যে এডিটগুলো আছে আপনি চাইলে এখান থেকে আবার করে নিতে পারেন। সো আমরা যদি ফাইল থেকে আবার লক্ষ্য করি তাহলে আমরা দেখব এরপরে আছে ডকুমেন্ট কালার মোড। তো আপনি চাইলে আপনার ডকুমেন্টের যে কালার মোড CMYK কিংবা 8GB চাইলে এখান থেকে আবার চেঞ্জ করে নিতে পারেন। CMYK দিলাম, চাইলে আবার এখান থেকে 8GB দিয়ে নিতে পারেন। এরপরে আপনি ফাইল থেকে পাবেন ফাইল ইনফো। এই ফাইল ইনফোতে আপনি চাইলে আপনার ফাইলের ইনফরমেশনগুলো এখানে ডিটেলসগুলো লিখে দিতে পারেন। সো এটা এত দরকার হয় না, এটা দরকার নাই। ফাইল মেনু নিয়ে মোটামুটি কথা বলার পরে এখন আমরা জুম করে কিভাবে সে ব্যাপারটা একটু দেখি। জুম করার জন্য আপনি আপনার কিবোর্ড থেকে কন্ট্রোল অল্টার এই দুইটাকে একসাথে প্রেস করবেন, একসাথে ধরবেন এবং মাউসের চাকাটাকে ঘুরাবেন। আপনি যখন মাউসের চাকাটাকে সামনের দিকে ঘুরাবেন তখন সেটা জুম হবে এবং যখন মাউসের চাকাটা আপনি পিছনের দিকে ঘুরাবেন তখন কিন্তু সেটা জুম আউট হবে। সেম কাজটা চাইলে আপনি কন্ট্রোল প্লাস, কিবোর্ড থেকে প্লাস দিতে পারেন, জুম হবে, আবার কন্ট্রোল মাইনাস, জুম আউট হবে। দেন এখানে আমি যখনই এটাকে মুভ করাচ্ছি কিভাবে দেখেন, এখন কিন্তু আমার যে হ্যান্ডটা দিয়ে আমি মুভ করাচ্ছি, এই যে এই হ্যান্ডটা এখন কিন্তু নেই। আমি যখনই কিবোর্ড থেকে শিফট প্রেস করে ধরে রাখবো তখনই কিন্তু এই হ্যান্ডটা থাকবে, ঠিক আছে। সো আপনি যখনই আপনার আর্টবোর্ডটা এভাবে মুভ করাবেন তখন অবশ্যই আপনাকে শিফট ধরতে হবে, এভাবে শিফট ধরে আপনি মুভ করাবেন।
সো আজকে ফাইল মেনু নিয়ে কথা বললাম এবং ইলাস্ট্রেটর ওপেন করার পরে আপনার সামনে যে ইন্টারফেস আসবে এই ইন্টারফেস সম্পর্কে মোটামুটি ধারণা দিলাম। এই কারণেই দিলাম কারণ হচ্ছে প্রথম অবস্থায় আপনি যখন ইলাস্ট্রেটর ওপেন করবেন আপনি যেন সবকিছু এলোমেলো না মনে করেন, আপনার কাছে যেন সবকিছুর ধারণা কনসেপ্টটা খুব সহজ মনে হয়, আপনি যেন বুঝতে পারেন না এগুলো একটা ডকুমেন্ট, এটা হচ্ছে টুলস বার, এগুলো হচ্ছে মেনু, আর এই পাশে আমি আমার কাজের সুবিধার জন্য চাইলে আমি কিছু অপশন নিয়ে রাখতে পারি, জাস্ট এতটুকু মাথায় রাখেন। এই ধারণাটা দেওয়ার জন্য আসলে আজকে ফাইল মেনু থেকে এই অপশনগুলো আপনাদের দেখালাম। না হলে প্রথম অবস্থা থেকে আমি প্রত্যেকটা টুলস নিয়ে কথা বলতাম এবং প্রত্যেকটা টুলসের তালে তালে আমরা এই মেনু থেকে এই অপশনগুলো শিখতাম। ভিন্নভাবে কখনোই মেনু থেকে এই অপশনগুলো আপনাদের শেখানো সম্ভব না। হ্যাঁ সম্ভব, কিছু কিছু অপশন, তবে সবগুলো অপশন না, কারণ আমি যখন টুলস শিখাবো তখন টুলসের তালে তালে কপি পেস্ট এবং অবজেক্ট থেকে ফাত তারপর হচ্ছে শেপ হাবিজাবি যা আছে এখান থেকে ফাইল থেকে এগুলো আমি দেখাতাম এভাবে। বাট আপনারা যেন ইলাস্ট্রেটরটাকে সহজ মনে করেন এবং ওপেন করার পরে যেন এলোমেলো না মনে করতে পারেন, সেজন্য প্রথমে আজকে জাস্ট ইন্টারফেসটা আপনাদের মাথায় একটু ঢুকানোর চেষ্টা করলাম। আর সবচাইতে বড় কথা, আমি আমার সাধ্যমতো আমি আমার সর্বোচ্চ পর্যায়ে চেষ্টা করব ইলাস্ট্রেটর কিভাবে সহজ পদ্ধতিতে আপনাদের সামনে প্রেজেন্টেশন করার। হিবিজিবিভাবে এলোমেলোভাবে কখনোই আমি আপনাদেরকে মানে আসলে ইলাস্ট্রেটর শিখাতে চাচ্ছি না। আমি আমার পক্ষ থেকে সবচেয়ে সহজ উপায়ে এবং খুবই টেকনিক দিয়ে আমি আমার টিউটোরিয়াল শেষ করব ইনশাল্লাহ, প্রত্যেকটা টিউটোরিয়াল। এবং আপনি সময় এবং আপনার স্থিরতা দিয়ে যদি দেখেন আমার টিউটোরিয়ালগুলো, ইনশাল্লাহ আমি মনে করি আপনার ইলাস্ট্রেটরে কোনো গ্যাপই থাকবে না।